গল্পকথন বা জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ূন আহমেদের লেখা মিসির আলি সিরিজের একটি গল্প দেবী। আজ দ্বিতীয় পর্ব। কিন্তু আজকের দুপুরটা দীর্ঘ, কিছুতেই আর কাটছে না। বারান্দায় বসে থাকতেও ভালো লাগছে না। মেয়েদের স্কুলটাও কী কারণে যেন বন্ধ। চারদিকে চুপচাপ, বড্ড ফাঁকা। কিছুক্ষণ শুয়ে থাকলে কেমন হয়? ঘরের ভেতরটা কেমন যেন অন্যরকম। রানু ভেতরে ঢুকে জানালার পর্দা ফেলে দিল। অনেকখানি অন্ধকার হয়ে গেল, অন্ধকার ও চুপচাপ। আর তখন স্পষ্ট গলায় কেউ ডাকল, রানু, রানু। কয়েক মুহূর্ত রানু নড়ল না, অপেক্ষা করতে লাগলো। কিন্তু যে ডেকে উঠেছে সে দ্বিতীয়বার আর ডাকল না। রানুর এরকম চারদিকের নিস্তব্ধতার মধ্যে একজন অশরীরী কেউ ডেকে ওঠে। অসংখ্যবার শুনেছে এই ডাক। কে সে? কোত্থেকে আসে সে? রানু ফিসফিস করে বলল, কে? কোনো জবাব পাওয়া গেল না। কে তুমি? জানালার পর্দাটা শুধু কাঁপছে। বিকেল হয়ে আসছে। রানু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে বারান্দায় এসে দাঁড়ালো। নিচের বাগানে বাড়িওয়ালার বড় মেয়েটি হাঁটছে। নীলু বোধ হয় ওর নাম। এই মেয়েটি তার বোনের মতো নয়, গম্ভীর, কথাবার্তা প্রায় বলেই না। তবুও ওকে দেখলেই রানুর মনে হয় মেয়েটি বড় ভালো, মায়াবতী মেয়ে। রানু দেখল বিষণ্ণ ভঙ্গিতে মেয়েটি একা একা বসে আছে। তার ইচ্ছে হলো নিচে নেমে ওর সঙ্গে কথা বলে, কিন্তু সে গেল না। নীলু দুইবার বিজ্ঞাপনটা পড়ল। বেশ একটা মজার বিজ্ঞাপন। কেউ কি আসবেন? আমি একজন নিঃসঙ্গ মানুষ, স্ত্রীর মৃত্যুর পর একা জীবনযাপন করছি। সময় আর কাটে না। আমার দীর্ঘ দিবস ও দীর্ঘ রজনীর নিঃসঙ্গতা কাটাতে কেউ কি আমাকে 2 লাইন লিখবেন? জিপিও বক্স নাম্বার 73। দৈনিক পত্রিকায় এরকম বিজ্ঞাপন দেবার মানে কি? সাপ্তাহিক কাগজগুলিতে এইসব থাকে। ছেলে ছোকরাদের কাণ্ড। এই লোকটি নিশ্চয়ই ছেলে ছোকরা নয়, বুড়ো হাবড়াদের একজন। বাবা, এটা পড়েছ? নীলু জাহিদ সাহেবের কাছে কাগজটা দিল। বাবা, এই বিজ্ঞাপনটি পড়ে দেখো। জাহিদ সাহেব নিজেও ভুরু কুঞ্চিত করে 2বার পড়লেন। তার মুখের ভঙ্গি দেখে মনে হলো সে বেশ বিরক্ত হয়েছেন। পড়ছ? হ্যাঁ, পড়লাম। কি মনে হয় বাবা? কি আর মনে হবে? কিছুই মনে হয় না। দেশটা রসাতলে যাচ্ছে। খবরের কাগজওয়ালারা এইসব ছাপে কিভাবে? নীলু হাসি মুখে বলল, ছাপাবে না কেন? দেশটা বিলাত আমেরিকা নয়, বুঝলি? আর ভালো করে পড়লেই বোঝা যায় লোকটার একটা বদ মতলব আছে। কই, আমি তো বদ মতলব কিছু বুঝতে পারলাম না। জাহিদ সাহেব গম্ভীর হয়ে বললেন, দেখিস তুই এবার চিঠি লিখে বসবি না। নীলু মুখ নিচু করে হাসল। হাসছিস কেন? এমনি হাসছি। চিঠি লিখবার কথা ভাবছিস না তো মনে মনে? হুম। নীলু মুখে বললেও মনে মনে ঠিক করে ফেলল, গুছিয়ে একটা চিঠি লিখবে। দেখা যাক না কি হয়। কি লেখে লোকটি? রাতে ঘুমোতে যাবার আগে সত্যি সত্যি একটা চিঠি লিখে ফেলল। মোটামুটি বেশ দীর্ঘ চিঠি। জনাব, আপনার বিজ্ঞাপনটি পড়লাম, লিখলাম কয়েক লাইন। এদিকে আপনার নিঃসঙ্গতা কাটবে? আমার বয়স 18। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমরা 2 বোন। আমার ছোট বোনটির নাম বিলু, সে হলিক্রস কলেজে পড়ে। আমরা 2 বোনই খুব সুন্দরী। এই যা, এটা আপনাকে লেখা ঠিক হলো না, তাই না? নাকি সুন্দরী মেয়েদের চিঠি পেলে আপনার নিঃসঙ্গতা আরও দ্রুত কাটবে? নীলু চিঠিটা লিখে তার মনে হলো যে এরকম লেখাটা ঠিক হচ্ছে না। চিঠির মধ্যে বড় একটা মিথ্যা আছে। সে সুন্দরী নয়। বিলুর জন্য কথাটা ঠিক, তার জন্য নয়। নীলু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে দ্বিতীয় চিঠি লিখল। জনাব, আমার নাম নীলু। আমার বয়স 20। আপনার নিঃসঙ্গতা কাটাবার জন্য আপনাকে লিখছি। কিন্তু চিঠিতে কি কারো নিঃসঙ্গতা কাটে? আপনার বয়স কত? এটা দয়া করে জানাবেন। দ্বিতীয় চিঠিতেও তার পছন্দ হলো না। তার মনে হলো সে যেন কিছুতেই গুছিয়ে আসল জিনিসটি লিখতে পারছে না। রাতে শুয়ে শুয়ে তার মনে হলো হঠাৎ করে সে এত ব্যস্ত হয়ে পড়েছে কেন? চিঠি লিখবারই বা দরকার কি? সে নিজেও কি খুব নিঃসঙ্গ? হয়তোবা
এ বাড়িতে আর দুটি মাত্র প্রাণী, বিলু আর বাবা। বাবা দিনরাত নিজের ঘরেই থাকেন। মাসের প্রথম দিকের কয়েকটা দিন বাড়ি ভাড়ার টাকা আদায়ের জন্য অল্প যা নড়াচড়া করেন, তারপর আবার নিজের ঘরেই বন্দি। আর বিলু তো আছে তার অসংখ্য বন্ধুবান্ধব নিয়ে। শুধু মেয়ে বন্ধু নয়, তার আবার অনেক ছেলে বন্ধুও আছে। মহানন্দে আছে বিলু, তবে সে একটু বাড়াবাড়ি করছে। কাল তার কাছে একটি ছেলে এসেছিল, সে রাত 8টা পর্যন্ত ছিল। এসব ভালো নয়। নীলু উকি দিয়ে দেখেছে ছেলেটি ফরফর করে সিগারেট টানছে, হাত নেড়ে নেড়ে কথা বলছে, আর বিলু হাসতে হাসতে ভেঙে পড়ছে। ভাত খাওয়ার সময় নীলু কিছু বলবে না করেও বলল, ছেলেটা কে রে? কোন ছেলে? ওই যে রাত 8টা পর্যন্ত গল্প করলি। ও, সে তো রুবির ভাই, মহা চালবাজ, নিজেকে খুব বুদ্ধিমান ভাবে, আসলে মহাগাধা। বলতে বলতে খিলখিল করে হাসি বিলু। মহাগাধা হলে এতক্ষণ বসিয়ে রাখলি কেন? যেতে চাচ্ছিল না তো কি করব? বলতে বলতে বিলু আবার হাসলো। বিলু এমন মেয়ে যার উপর কখনো রাগ করা যায় না। নীলু কখনো রাগ করতে পারে না। মাঝে মাঝে বাবা দুই একটা কড়া কথা বলেন, তখন বিলু রাগ করে খাওয়া বন্ধ করে দেয়। সে এক মহাযন্ত্রণা। একবার রাগ করে সে পুরো 2 দিন দরজা বন্ধ করে বসেছিল। কত সাধাসাধি, কত অনুরোধ, শেষ পর্যন্ত মগবাজারে ছোট মামাকে আনতে হলো। ছোট মামা বিলুর খুব খাতিরের মানুষ, তার কথা সে সব শোনে। তিনি এসে যখন বললেন, দরজা না খুললে মা আমি কিন্তু আর আসবো না, এই আমার শেষ আশা, তখন দরজা খুলল। এরকম জেদি মেয়ে। নীলুর কোনো জেদ টেদ নেই। কালো এবং অসুন্দরী মেয়েদের কখনো জেদ থাকতে নেই। এদের জীবন কাটাতে হয় একাকী। নীলু বাতি নিভিয়ে ঘুমোতে চেষ্টা করলো। ছোটবেলায় বাতি নেভানোর সঙ্গে সঙ্গে তার ঘুম আসতো, এখন আর আসে না। অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ করতে হয়। পাশের খাটে টেবিল ল্যাম্প জ্বালিয়ে চোখের উপর একটা গল্পের বই ধরে আছে বিলু। অনেক রাত পর্যন্ত সে পড়বে। পড়তে পড়তে হঠাৎ এক সময় ঘুমিয়ে পড়বে। বাতি নেভাবে না, মশারিও ফেলবে না। নীলুকেই উঠে এসে বাতি নিভাতে হবে, মশারি ফেলতে হবে। বিলু, ঘুমো, বাতি নেভা। একটু পরে ঘুমাবো। কি পড়ছিস? শীর্ষেন্দুর একটা বই, দারুণ। দিনে পড়িস, আলো চোখে লাগছে। দিনে আমার সময় কোথায়, তুমি ঘুমাও না। নীলু ঘুমাতে পারল না। শুয়ে শুয়ে তাকিয়ে রইল বিলুর দিকে। দিনে দিনে কী যে সুন্দর হচ্ছে মেয়েটা। একই বাবা মার 2 মেয়ে, একজন এত সুন্দর আর অন্যজন এত অসুন্দর কেন? নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। আপা, কি দারুণ বই, তুমি পড়ে দেখো। প্রেমের? হ্যাঁ, প্রেমের হলেও খুব সিরিয়াস জিনিস, দারুণ। তাই নাকি? একজন খুব রূপবতী মেয়ের গল্প। তোর মতো একজন? দূর, আমি আবার সুন্দর নাকি? আমাদের 3তলা ভাড়াটে বউটির মতো বলতে পারো। রানু নাম, দেখেছ? না তো, খুব সুন্দরী। ওরে বাপ, দারুণ, হেমা মালিনীর চেয়েও সুন্দরী। তুই মেয়েটিকে একবার আসতে বলিস তো আমাদের বাড়িতে, দেখব। বলবো, তুমি নিজে একবার গেলেই তো পারো। মেয়েটা ভালো, কথাবার্তাও খুব ভদ্র। ওর বরকে দেখেছো, আনিস সাহেব? ওই লোকটা বোকা ধরনের, বোকার মতো কথাবার্তা। আমাকে আপনি আপনি করে বলে। কলেজে পড়িস, তোকে আপনি বলবে না? ফরক পড়া কাউকে এরকম একজন বুড়ো মানুষ আপনি বলবে নাকি? বুড়ো নাকি? 40-এর ওপর বয়স। মেয়েটার কত বয়স? খুব কম, 14-15 হবে। বিলু বাতি নিভিয়ে দিল এবং নিমিষে ঘুমিয়ে পড়ল। নীলু জেগে রইল অনেক রাত পর্যন্ত। কিছুতেই তার ঘুম এলো না। ইদানিং তার ঘুম খুব কমে গেছে। রোজ ওই মাঝরাত না হওয়া অবধি ঘুম আসে না। রানু চুলায় ভাত চড়িয়ে বসার ঘরে এসে দেখে বাড়িওয়ালার বড় মেয়েটি ঘরের ভেতর। না জিজ্ঞেস করেই ঢুকে পড়লাম। ভাই, আমার নাম নীলু। আসুন আসুন, আপনাকে আমি চিনি। আপনি বাড়িওয়ালার বড় মেয়ে। আজ ইউনিভার্সিটি যাননি? আজ ক্লাস নেই। আপনার সঙ্গে গল্প করতে এলাম। কী করছিলেন? ভাত রান্না করছি। চলুন রান্নাঘরে গিয়ে বসি। বিলুর কাছ থেকে আপনার খুব প্রশংসা শুনি। বিলুর ধারণা হচ্ছে আপনি হচ্ছেন হেমা মালিনী। রানু অবাক হয়ে বলল, হেমা মালিনীটিকে? আছে একজন, সিনেমা করে,
সবাই বলে খুব সুন্দর। আমার কাছে সুন্দর লাগে না, চেহারাটা অহংকারী। রানু মুখ টিপে হাসতে হাসতে বলল, সুন্দরী মেয়েরা তো অহংকারী হয়। আপনিও অহংকারী? রানু হাসতে হাসতে বলল, হ্যাঁ, কিন্তু আমাকে আপনি আপনি বলতে পারবেন না, তুমি করে বলতে হবে। নীলু লক্ষ্য করল মেয়েটি বেশ রোগা, কিন্তু সত্যিই রূপসী। সচরাচর দেখা যায় না। চোখ দুটি কপালের দিকে ওঠানো বলে দেবী প্রতিমার মতো চোখ। সমগ্র চেহারায় খুব সূক্ষ্ম হলেও কোথায় যেন একটা মূর্তি মূর্তি ভাব আছে। কি দেখছেন? তোমাকেই দেখছি ভাই, তোমার চেহারায় একটা মূর্তি মূর্তি ভাব আছে। রানু মুখ কালো করে ফেলল। নীলু অবাক হয়ে বলল, ও কি, তুমি মনে হয় মন খারাপ করলে? না, মন খারাপ করব কেন? কিন্তু এমন মুখ কালো করলে কেন? আমি কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে তোমাকে বলেছি। তোমার মতো সুন্দরী মেয়ে আমি খুব বেশি দেখিনি, তবে একবার একটি বিহারি মেয়েকে দেখেছিলাম আমার ছোট মামার বিয়েতে। অবশ্য সে মেয়েটি তোমার মতো রোগা ছিল না, ওর স্বাস্থ্য ছিল বেশ ভালো। আপনি কি একটু চা খাবেন? তুমি আমাকে আপনি করে বলছো কেন? তোমার কি মনে হয় আমার অনেক বয়স? না, তা মনে হয় না। তুমি আমাকে তুমি করে বলবে, আর তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি মাঝে মাঝে তোমার কাছে আসব। রানু চায়ের কাপ সাজাতে সাজাতে মৃদুস্বরে বলল, আমাকে মূর্তি মূর্তি লাগে এটা বললেন কেন? নীল অবাক হয়ে বলল, এমনি বলেছি, টানা টানা চোখ তো সেজন্য। তুমি দেখি ভাই রাগ করেছো। একটা কারণ আছে নীলু, তোমাকে আমি একদিন সব বলবো, তাহলেই বুঝবে। চায়ে কতটুকু চিনি খাও? 3 চামচ। নীলু অনেকক্ষণ বসল, কিন্তু কথাবার্তার তেমন জমল না। রানু কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়েছে, কিছুতেই মন লাগাতে পারছে না, সহজ হতে পারছে না। নীলু বেশ কয়েকবার অন্য প্রসঙ্গ আনতে চেষ্টা করল। ভাষা ভাষা জবাব দিল রানু, এবং একসময় হালকা স্বরে বলল, আমার একটা অসুখ আছে নীলু। কি অসুখ? মাঝে মাঝে আমি ভয় পাই। ভয় পাই মানে? রানু মাথা নিচু করে বলল, ছোটবেলায় একবার নদীতে গোসল করতে গিয়েছিলাম, তারপর থেকে এরকম হয়েছে। কি হয়েছে? রানু জবাব দিল না। বলো কি হয়েছে? অন্য একদিন বলবো, আজ তুমি তোমার কথা বলো। আমার তো বলার মতো কোনো কথা নেই। তোমার বন্ধুদের কথা বলো। আমার তেমন কোনো বন্ধু নেই, আমি বলতে গেলে একা একা থাকি। অসুন্দরী মেয়েদের বন্ধু টন্ধু থাকে না। রং খারাপ হলে মানুষ অসুন্দর হয় না নীলু। আমি নিজে কি, সেটা আমি ভালোই জানি। নীলু উঠে পড়ল। রানু বলল, আবার আসবে তো? আসবো। তুমি তোমার ভয়ের কথাটা কি বলছিলে, সেসব বলবে। বলবো। নীলু পাঠাবে না করেও চিঠিটি পাঠিয়ে দিল, কিন্তু তার পরপরই দুশ্চিন্তার সীমা রইল না। কে জানে, বুড়ো হাবড়া লোকটি একদিন হয়তো বাসায় এসে হাজির হবে। দারুণ লজ্জার ব্যাপার হবে সেটা। নিতান্তই ছেলে মানুষে কাজ করা হয়েছে। 4-5 দিন নীলুর খুব খারাপ কাটল, দারুণ অস্বস্তি। বুড়ো মতো কোনো মানুষকে আসতে দেখলেই চমকে উঠত। এটি কি সেই লোক নাকি? যদি সত্যি সত্যি কেউ এসে পড়ে, তাহলে সে ভেবে রেখেছে বলবে, এ চিঠি তো আমার নয়, অন্য কেউ তামাশা করে এই ঠিকানা দিয়েছে। আমি এরকম অজানা অচেনা কাউকে চিঠি লিখি না। কে অবশ্য এলো না। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। চিঠিরও কোনো উত্তর নেই। লোকটি হয়তো চিঠি পায়নি। ডাক বিভাগের কল্যাণে আজকাল তো বেশিরভাগ চিঠি প্রাপকের হাতে পৌঁছায়ই না। এতে ক্ষতি যেমন হয়, লাভও তেমনি হয়। কিংবা হয়তো এমন হয়েছে, ওই লোক অসংখ্য চিঠি পেয়ে পছন্দ মতো চিঠিগুলোর উত্তর দিয়েছে। নীলুর 3 লাইনের চিঠি তার পছন্দ হয়নি। সে হয়তো লম্বা লম্বা চমৎকার সব চিঠি পেয়েছে, ইনিয়ে বিনিয়ে অনেক কিছু লেখা সব চিঠিতে। 10 দিনের মাথায় নীলুর কাছে চিঠি এসে পড়ল। খুবই দামি একটা খামে চমৎকার প্যাডের কাগজে লেখা, গোটা গোটা হাতের লেখা। কালির রং ঘন কালো, মাখন রাঙা সে কাগজে লেখাগুলো মুক্তার মতো ফুটে আছে। এত সুন্দর হাতের লেখাও মানুষের হয়? চিঠিটি খুবই সংক্ষিপ্ত। কল্যাণী আসু, তোমার চমৎকার চিঠি গভীর আগ্রহ নিয়ে পড়েছি। একজন ব্যথিত মানুষের আবেদনে তুমি সাড়া দিয়েছ, তোমাকে ধন্যবাদ। খুব সামান্য একটা উপহার পাঠালাম, প্লিজ নাও। আহমেদ সাবেত। উপহারটি সামান্য নয়, অত্যন্ত দামি একটি পিওর পারফিউমের শিশি। নীলু ভেবে পেল না এই লোকটি কি সবাইকে এরকম উপহার পাঠিয়েছে।
যারাই চিঠির জবাব দিয়েছে তারাই পেয়েছে? কিন্তু তাও কি সম্ভব? নাকি নীলু একাই চিঠির জবাব দিয়েছে? নীলুর বড় লজ্জা করতে লাগলো। সে পারফিউমের শিশিটি লুকিয়ে রাখলো এবং খুব চেষ্টা করতে লাগলো সমস্ত ব্যাপারটা ভুলে যেতে। সে চিঠিটি কুচি কুচি করে ছিঁড়ে ফেলে জানালা দিয়ে ফেলে দিল। কেন একটা বাজে ঝামেলায় জড়ালো সে? কিন্তু দিন 7 পর নীলু আবার চিঠি লিখল। এটি একটি দীর্ঘ চিঠি। সেখানে শেষের দিকে লেখা, আপনি কে, কি করেন? কিছুই তো জানি না। কিছু তো জানাননি। আপনার বিজ্ঞাপনটিও দেখছি না। তার মানে কি এই যে আপনার নিঃসঙ্গতা এখন দূর হয়েছে? নীলু বেশ কিছুদিন অপেক্ষা করলো চিঠির জবাবের জন্য, কিন্তু কোনো জবাব এলো না। কেন জানি নীলুর বেশ মন খারাপ হলো। আরেকটি চিঠি লেখার ইচ্ছা হতে লাগলো, কিন্তু তা কী করে হয়? একা একা সে শুধু চিঠি লিখবে? তারা তো গরজ কি পড়েছে। দুপুর রাতে আনিসের ঘুম ভেঙে গেল। হাত বাড়ালো অভ্যাস মতো। পাশে কেউ নেই। আনিস ডাকলো, রানু, রানু। কোনো সাড়া নেই। বাথরুম থেকে একটানা পানি পড়ার শব্দ হচ্ছে। বাথরুমে নাকি? আনিস উকি দিল বাথরুমে। কেউ নেই। কোথায় গেল? আনিস গলা উঁচিয়ে ডাকলো, রানু। বসার ঘর থেকে ক্ষীণ হাসির শব্দ এলো। বসার ঘর অন্ধকার। রানু কি সেখানে একা একা বসে আছে নাকি? আনিস বসার ঘরে ঢুকে বাতি জ্বেলে সঙ্গে সঙ্গে বাতি নিভিয়ে ফেলল। রানু বসার ঘরে ছোট্ট টেবিলে চুপচাপ বসে আছে। তার গায়ে কোনো কাপড় নেই। এই রানু। কি হয়েছে? তোমার কাপড় কোথায়? খুলে ফেলেছি, বড্ড গরম লাগছে। আনিস এসে রানুর হাত ধরল। হিমশীতল হাত, একটু একটু যেন কাঁপছে। এসো রানু, ঘুমোতে যাই। আমার ঘুমোতে ইচ্ছে করছে না, তুমি যাও। কাল আমরা একজন ডাক্তারের কাছে যাব, কেমন? কেন? তোমার শরীর ভালো না রানু? আমার শরীর ভালোই আছে। না, তুমি খুব অসুস্থ। এসো আমার সঙ্গে, কাপড় পরে ঘুমোতে এসো। রানু কোনো আপত্তি করলো না। সঙ্গে সঙ্গে উঠে এলো, কাপড় পরল এবং বাধ্য মেয়ের মতো বিছানায় শুয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। জেগে রইল আনিস। রানুর শরীর দ্রুত খারাপ হচ্ছে। আগে তো এরকম কখনো হয়নি। মিসিরালি টালি নয়, বড় কোনো ডাক্তারকে দেখানো দরকার। খুটখুট করে শব্দ হচ্ছে রান্নাঘরে, ইঁদুরের উপদ্রব। তবু কেন জানি শব্দটা অন্যরকম মনে হচ্ছে, যেন কেউ হাঁটছে রান্নাঘরে। থপ থপ শব্দও হলো কয়েকবার। আনিস বলল, কে? রান্নাঘরের শব্দটা হঠাৎ থেমে গেল। আনিস বলল, কে কে? মনের ভুল নাকি? আনিস জন্য স্পষ্ট শুনল। রান্নাঘর থেকে কেউ একজন বলল, আমি। স্পষ্ট এবং তীক্ষ্ণ আওয়াজ। মেয়েলি স্বর। নাকি রানুই বলেছে ঘুমের ঘোরে? এটাই হয়েছে, রানুরই গলা। আনিস হাত বাড়িয়ে রানুকে কাছে টানল। রানু বলল, হাতটা সরিয়ে নাও, গরম লাগছে। তার মানে কি? রানু জেগেছিল এতক্ষণ? রানু, তুমি জেগেছিলে? হ্যাঁ। আমি যখন বললাম কে কে, তখন কি তুমি বলেছ আমি? রানু চুপ করে রইল। আনিস বলল, বলো, বলেছ এরকম কিছু? হ্যাঁ বলেছি। কিন্তু তুমি জবাব দিলে কেন? তোমাকে তো কিছু জিজ্ঞেস করিনি। আমি জানতে চাচ্ছিলাম রান্নাঘরে কেউ আছে কি না। রানু ফিসফিস করে বলল, আমিই তো রান্নাঘরে ছিলাম। আমি রান্নাঘর থেকে জবাব দিয়েছি। আনিস চুপ করে গেল। বিছানায় উঠে বসে পরপর 2টি সিগারেট শেষ করলো। বাথরুমে গিয়ে বাতি জ্বালিয়ে রেখে এলো। রান্নাঘরেরও বাতি জ্বালিয়ে দিয়ে এলো। থাকুক, সারা রাত বাতি জ্বালানো থাকুক। রানু, কি? কাল তুমি আমার সঙ্গে একজন ডাক্তারের কাছে যাবে, কেমন? ঠিক আছে, যাব। ডাক্তার সাহেব যা যা জানতে চান সব বলবে। রানু জবাব দিল না। মনে হলো সে ঘুমিয়ে পড়েছে। শান্ত নির্বিঘ্ন ঘুম, কিন্তু রান্নাঘরে আবার শব্দ হচ্ছে। আনিসের মনে হলো সে স্পষ্ট চুরির টুনটুন শব্দ শুনছে, কাছের চুরির আওয়াজ। আনিস কয়েকবার ডাকলো, কে? কে ওখানে? কেউ কোনো জবাব দিল না। বাথরুম থেকে একটানা জল পড়ার শব্দ আসছে। বাড়িওয়ালাকে বলতে হবে কল ঠিক করে দিতে। একজন কাজের মানুষ রাখতে হবে, পুরুষ মানুষ নয়, মেয়ে মানুষ, যে রাত দিন থাকবে। আত্মীয় স্বজন কাউকে এনে রাখলে ভালো হতো, কিন্তু আনিসের তেমন কোনো আত্মীয় স্বজন নেই।
যারা এখানে এসে থাকবে। আনিসের ঘুম এলো শেষ রাতের দিকে। মিসির সাহেবের সঙ্গে তারা প্রায় 2 ঘন্টা সময় কাটালো। রানু খুব সহজ স্বাভাবিক আচরণ করলো। এর প্রধান কৃতিত্ব সম্ভবত মিসির সাহেবের। তিনি খুব আন্তরিক ভঙ্গিতে কথাবার্তা বললেন। এক পর্যায়ে রানু বলল, আপনি আমাকে তুমি করে বলবেন, আমি আপনার মেয়ের বয়সী। মেয়ের বয়সী হলে কি? আমার তো মেয়ে নেই, বিয়েই করিনি। রানু কিছু একটা বলতে গিয়েও বলল না। ভদ্রলোক সেটি লক্ষ্য করলেন। তুমি কিছু বলতে চাচ্ছিলে? জি না। কিছু বলতে চাইলে বলতে পারো। না, আমি কিছু বলবো না। মিসির সাহেব চার ব্যবস্থা করলেন। চা খেতে খেতে নিতান্ত সহজ ভঙ্গিতে বললেন, আনিস সাহেব বলেছিলেন তুমি যা স্বপ্নে দেখো তাই সত্যি হয়। যা স্বপ্নে দেখো তাই হয়? শুধু স্বপ্ন না, যা আমার মনে আসে তাই হয়। বলো কি? আপনার বিশ্বাস হচ্ছে না তাই না? বিশ্বাস হবে না কেন? পৃথিবীতে অনেক অদ্ভুত ব্যাপার আছে। পৃথিবীটা বড় অদ্ভুত। বলতে বলতে মিসির আলি ড্রয়ার খুলে চৌকা ধরনের 4টি কাঠ বের করলেন। হাসি মুখে বললেন, রানু, এই কাঠগুলোতে ডিজাইন আঁকা আছে। আমি এক একটি টেবিলের উপর রাখবো। ডিজাইনগুলো নিচে থাকে। তুমি না দেখে বলতে চেষ্টা করবে। রানু অবাক হয়ে বলল, না দেখে কি বলবো? আর কিভাবে বলবো? চেষ্টা করে দেখো, পারতেও তো পারো। বলো দেখি, এই কাঠটিতে কী আঁকা আছে? কি আশ্চর্য, কি করে বলবো? আন্দাজ করো, যা মনে আসে তাই বলো। একটা ক্রোধ চিহ্ন আছে, ঠিক হয়েছে? তা বলবো না। এবার বলো, এটিতে কি আছে? খুব ছোট ছোট সার্কেল। কটি বলতে পারবে? মনে হচ্ছে 3টি, 4টিও হতে পারে। মিসির সাহেব কাঠগুলো ডয়ারে রেখে সিগারেট ধরালেন। তাকে কেমন যেন চিন্তিত মনে হতে লাগলো। আনিস বলল, ও কি বলতে পেরেছে? মিসির সাহেব তার জবাব না দিয়ে বললেন, রানু, এবার তুমি বলো, প্রথম ভয়টা তুমি কিভাবে পেলে? সব কিছু বলবে, কিছুই বাদ দেবে না। আমি তোমাকে সাহায্য করতে চেষ্টা করছি। রানু চুপ করে রইল। তুমি নিশ্চয় চাও তোমার অসুখটা সেরে যাক, চাও না? চাই। তাহলে বলো, কোনো কিছু বাদ দেবে না। রানু তাকালো আনিসের দিকে। মিসির আলি বললেন, আনিস সাহেব, আপনি না হয় পাশের ঘরে গিয়ে বসেন। ওই ঘরে অনেক বইপত্র আছে, বসে বসে পড়তে থাকুন। ন্যাশনাল জিওগ্রাফির কারেন্ট ইস্যুটা আছে, গতকালই এসেছে। রানু বলতে শুরু করলো। মিসির আলি শুনতে লাগলো চোখ বন্ধ করে। একটি প্রশ্নও জিজ্ঞেস করলেন না। মাঝখানে একবার শুধু বললেন, পানি খাবে? তৃষ্ণা পেয়েছে? রানু মাথা নাড়ল। তিনি পানির জগ এবং গ্লাস নিয়ে এলেন। শান্ত স্বরে বললেন, চোখে মুখে পানি দিয়ে নাও, ভালো লাগবে। রানু সেসব কিছুই করল না, শান্ত ভঙ্গিতে বসে রইল। কথা বলতে লাগলো স্পষ্ট স্বরে। রানুর প্রথম গল্প। আমার বয়স তখন 11-12 বছর। আমি মধুপুরে আমার এক চাচার বাড়িতে বেড়াতে গেছি, চাচাতো বোনের বিয়েতে। চাচাতো বোনটির নাম হচ্ছে অনুফা। খুবই ভালো মেয়ে, কিন্তু চাচা বিয়ে ঠিক করেছেন একটা বাজে ছেলের সঙ্গে। ছেলে প্রচুর জায়গাটায় গাছে, কিন্তু কিছুই করে না। দেখতেও বাজে, দাঁত উঁচু, মুখে বসন্তের দাগ, দারুণ বেটে। অনুফাপার এই নিয়ে খুব মন খারাপ, প্রায় এই নিয়ে কাঁদে। আমি তাকে সান্ত্বনা টান্তনা দিতে চেষ্টা করি, কিন্তু আমি নিজে একটা বাচ্চা মেয়ে, তাকে কি সান্ত্বনা দেব? তবে আমার সঙ্গে অনুফাপার খুব ভালো সম্পর্ক ছিল। আমাকে অনেক গোপন কথা টথা বলতো। যাই হোক, গায়ে হলুদের দিনে খুব রং খেলা হলো। আমাদের ওদিকে রং খেলা হচ্ছে, উঠোনে কাদা ফেলে তাতে গড়াগড়ি খাওয়া। সারাদিন রং খেলে কাদা মেখে সবাই ভূত হয়ে গেছি। ঠিক করা হলো সবাই মিলে নদীতে গোসল সেরে আসব। চাচা অবশ্য আপত্তি করলেন, মেয়ে ছেলেরা নদীতে যাবে কি? চাচার আপত্তি অবশ্য টিকল না। আমরা মেয়েরা সবাই দল বেঁধে নদীতে গোসল করতে গেলাম। বাড়ি থেকে অল্প কিছু দূরেই নদী। আমরা প্রায় 30-40 জন মেয়ে খুব হইচই করছি। সবাই মিলে মহানন্দে পানিতে ঝাপাঝাপি করছি। সেখানেও খুব কাদা ছোড়াছুড়ি শুরু হলো। ঠিক তখন একটা কাণ্ড হলো। মনে হলো একজন কে যেন আমার পা জড়িয়ে ধরেছে, নির্ঘাত কেউ তামাশা করছে। আমি হাসতে হাসতে বললাম, এই ভালো হবে না, ছাড় বলছি, ছাড়। কিন্তু যে পা ধরেছে
সে ছাড়ল না। হঠাৎ মনে হলো সে টেনে আমার পাজামাটা খুলে ফেলতে চেষ্টা করছে। তখন আমি চিৎকার দিলাম। সবাই মনে করলো কোনো একটা তামাশা হচ্ছে। কেউ কাছে এলো না, কিন্তু ততক্ষণে আমার পাজামাটা খুলে ফেলেছে। আর আর এই সময় মিসেস সাহেব বললেন, বুঝতে পারছি, তারপর কি হলো? সবার প্রথমে অনুফ আপা ছুটে এসেছে, আমাকে ধরলেন। তারপর অন্যরা ছুটে এলো। যে আমার পা জড়িয়ে ধরেছিল সে আমাকে শক্ত করে চেপে ধরে গভীর জলের দিকে টেনে নিতে লাগলো। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান হবার পর শুনেছি ওরা আমাকে বহু কষ্টে টেনে তুলে পাড়ে এনেছে এবং দেখেছে একটা মরা মানুষ আমাকে জড়িয়ে ধরে রেখেছে। ওই মরা মানুষটাকে গ্রামের লোকেরা নদীর পাড়ে মাটি চাপা দিয়েছিল। সেসব কিছুই অবশ্য আমি দেখিনি, শুনেছি, কারণ আমার কোনো জ্ঞান ছিল না। চাচা আমার চিকিৎসার জন্য আমাকে ঢাকা নিয়ে এসেছিলেন। সবাই ধরে নিয়েছিল আমি বাঁচব না, কিন্তু বেঁচে গেলাম। এইটুকুই আমার প্রথম ভয়ের গল্প। রানু গল্প শেষ করে পুরো 1 গ্লাস পানি খেলো। মিসির আলি সাহেব বললেন, ওই লোকটাকে তুমি দেখোনি? জি না। গ্রামের অন্যরা তো দেখেছে। কীরকম ছিল দেখতে? আমি জানি না, কাউকে জিজ্ঞেস করিনি, কেউ আমাকে কিছু বলেনি। এরপর কি তুমি কখনো তোমার চাচার বাড়ি গিয়েছিলে? জি না, কখনো যাইনি। আরেকটা কথা তুমি বলেছিলে, ওই লোকটি তোমার পাজামা টেনে খুলে ফেলতে চেষ্টা করেছিল। তোমাকে যখন টেনে তোলা হলো তখন কি পাজামা পরনে ছিল? জি না, ছিল না। মিসির আলি সাহেব সিগারেট ধরিয়ে নিচু গলায় বললেন, আমার কেন জানি মনে হচ্ছে কোনো একটা জিনিস তুমি আমাকে বলনি, কিছু একটা বাদ দিয়ে গেছো। রানু জবাব দিল না। যে জিনিসটা বাদ দিয়েছ সেটা আমার শোনা দরকার। সেটা কি বলবে? অন্য আরেক দিন বলবো। ঠিক আছে, অন্য একদিন শুনবো। তোমাকে আসতে হবে না, আমি গিয়ে শুনে আসবো। রানু কিছু বলল না। মিসির আলি সাহেব কিছুক্ষণ ভুরু কুঁচকে থেকে হঠাৎ বললেন, যখন তুমি একা থাকো তখন কি কেউ তোমার সঙ্গে কথা বলে? হ্যাঁ। মিসির আলি খুব উৎসাহ বোধ করলেন। ব্যাপারটা গুছিয়ে বলো। মাঝে মাঝে কে যেন আমার নাম ধরে ডাকে। পুরুষদের গলায়? জি না, মেয়েদের গলায়। শুধু ডাকে, অন্য কিছু বলে না? জি না। এবং যে ডাকে তাকে কখনো দেখা যায় না? জি না। এটা প্রথম কখন হয়, অর্থাৎ প্রথম কখন শুনলে? নদীর ব্যাপারটা ঘটার আগেই? কতদিন আগে? আমার ঠিক মনে নেই। আচ্ছা ঠিক আছে, আজ এই পর্যন্তই। রানুরা উঠে দাঁড়ালো। মিসির আলি ভারী গলায় বললেন, আবার দেখা হবে। রানু কিছু বলল না। আনিস বলল, আমরা তাহলে যাই? আচ্ছা ঠিক আছে। মিসির আলি ওদের রিক্সা পর্যন্ত এগিয়ে দিতে এলেন। ওরা রিক্সায় উঠবার সময় তিনি হঠাৎ বললেন, রানু, যে তোমার পা জড়িয়ে ধরেছিল ওর নাম কি? ওর নাম জালাল উদ্দিন। কী করে জানলে ওর নাম জালাল উদ্দিন? রানু তাকেই রইল, কিছু বলল না। মিসির আলি সাহেব বললেন, ঠিক আছে, পরে কথা হবে। রিক্সা ওরা দুজনে কোনো কথা বলল না। আনিসের একবার মনে হলো রানু কাঁদছে। সে সিগারেট ধরিয়ে সহস্বরে বলল, ভদ্রলোককে তোমার কেমন লাগলো রানু? ভালো, বেশ ভালো লোক। উনি আসলে কি করেন? উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পার্ট টাইম টিচার, ক্লিনিক্যাল সাইকিয়াট্রি পড়ান। খুব জ্ঞানী লোক। ইউনিভার্সিটির টিচাররা এমন রোগা হয় তা তো জানতাম না। আমার ধারণা ছিল তারা খুব মোটাসোটা হন। রানু শব্দ করে হাসল। আনিস বলল, আজ বাইরে খাওয়া দাওয়া করলে কেমন হয়? শুধু শুধু টাকা খরচ। তোমার গিয়ে রান্না চড়াতে হবে না, চলো না, কিছু পয়সা খরচ হোক। কোথায় খাবে? আচ্ছা, আমার একটা চেনা জায়গা, নান রুটি আর কাবাব, কি বলো? মিসির আলি সাহেব দেখলেন তার ঘরের সামনে 4টি মেয়ে দাঁড়িয়ে আছে। কোনো টিউটোরিয়াল ক্লাস আছে নাকি? আজ বুধবার, টিউটোরিয়াল ক্লাস থাকার কথা নয়। তবে কে জানে, হয়তো নতুন রুটিন দিয়েছে, তিনি এখনও নোটিশ পাননি। এই, তোমাদের ব্যাপার কি? মেয়েগুলো জড়সড় হয়ে গেল। কি, তোমাদের সঙ্গে কোনো ক্লাস আছে? জি না স্যার। তাহলে কি, কিছু বলবে? স্যার, নোটিশ বোর্ডে আপনি একটা নোটিশ দিয়েছিলেন, সেজন্য এসেছি। কিসের নোটিশ? তিনি ভুরু কোঁচকালেন। মেয়েগুলো মুখ চাওয়াচাই করতে লাগলো। কী নোটিশ দিয়েছিলাম?
স্যার, আপনি লিখেছিলেন কারো এক্সট্রা সেন্সরি পারসেপশনের ক্ষমতা আছে কি না আপনি পরীক্ষা করে বলে দেবেন। মিসির আলি সাহেব সমস্ত ব্যাপারটা মনে করলেন। মাস দুয়েক আগে এরকম একটা নোটিশ দিয়েছিলেন ঠিকই, কিন্তু এই প্রথম 4 জনকে পাওয়া গেল যারা উৎসাহী এবং সবকটি মেয়েগুলো রোগা। তার মানে কি? তৎক্ষণাৎ তার মনে হলো বিষয়টি ইন্টারেস্টিং। একটা সার্ভে করা যেতে পারে। এসো তোমরা, ঘরে এসো। তোমরা তাহলে জানতে চাও তোমাদের ইএসপি আছে কি না? মেয়েগুলো কথা বলল না, যেন একটু ভয় পাচ্ছে। মুখ সবারই শুকনো। বসো তোমরা, চেয়ারে আরাম করে বসো। ওরা বসলো। মিসির আলি সাহেব একটা সিগারেট ধরান, নিচু গলায় বললেন, সব মানুষের মধ্যে ইএসপি কিছু পরিমাণ থাকে। টেলিপ্যাথির কথাই ধরো, তোমাদের নিজেদেরই হয়তো এ বিষয়ে অভিজ্ঞতা আছে। সহজ উদাহরণ হচ্ছে, ধরো একদিন তোমাদের কারো মনে হলো আজ অমুকের সাথে দেখা হবে। যার সঙ্গে দেখা হবার কথা মনে হচ্ছে সে কিন্তু এখানে থাকে না, থাকে চিটাগাং, কিন্তু সত্যি সত্যি দেখা হয়ে গেল। কি হয় না এরকম? মেয়েগুলো কথা বলল না। এর মধ্যে একজন রুমাল দিয়ে কপাল মুছতে লাগলো। মেয়েটি ঘামছে, নার্ভাস হয়ে পড়েছে মনে হয়। নিশ্চয়ই ব্লাড প্রেশার বেড়ে গেছে। মিসির আলি বিস্মিত হলেন। নার্ভাস মেয়েটির দিকে তাকিয়ে বললেন, এ বিষয়ে চর্চা এখনও বিজ্ঞানের পর্যায়ে পড়ে না। বেশিরভাগ সিদ্ধান্তই অনুমানের উপর। তবে আমেরিকা একটি ইউনিভার্সিটি আছে, ডিউক ইউনিভার্সিটি। ওরা কিছু কিছু এক্সপেরিমেন্টাল কাজ শুরু করেছে। মুশকিল হচ্ছে ফলাফল সবসময় রিপ্রোডিউসিবল নয়।